Namaskar, I'm Srijani. Welcome back to my channel, Symbol of Bengal. আচ্ছা, তোমরা কি বলতে পারবে সোলাই, অ্যাকাশিয়া, বেরি, মাস্টার্ড, রোজউড, নিম, তুলসী এগুলো কিসের নাম? হ্যাঁ, ঠিকই বলেছ, এগুলো গাছের নাম। কিন্তু এই সমস্ত গাছে হওয়া ফুলের মধু খেয়েছো কখনো? অবাক হলে? মধু তো মধুই হয়, কোন ফুলের মধু খাচ্ছ জানো না তো? তাহলে এবার থেকে জানতে পারবে, সঙ্গে জানতে পারবে মধু নিয়ে নানান বিষয়। তাহলে দেখতে থাকো মধু কথা পর্ব 1। নমস্কার। নমস্কার বন্ধুরা, আজকে আমি এমন একজনের সঙ্গে আলাপ করাবো যিনি মধু বিক্রি করেন। তবে এ মধু দোকানে যেরকম মধু কিনতে পাওয়া যায় ঠিক সেরকমটা নয় আর কি। মানে দোকানে আপনি মধু কিনতে গেলে কি বলেন যে আমাকে মধু দিন, তো দোকানদার আপনাকে প্রশ্ন করে কত গ্রামের, মানে সাইজ কি, 150 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম কি 1 কেজি। আপনি তার এগেনস্টে যা পেমেন্ট পয়সা দিয়ে দেন আপনাকে সেটা দিয়ে দেওয়া হয়। কিন্তু এই দাদার সঙ্গে যাকে আলাপ করাবো একটু পরে আপনারা দেখতে পাবেন, ইনিও মধু বিক্রি করেন। আপনি যদি এনার কাছে মধু কিনতে চান তো উনি আপনাকে ওজন তো জিজ্ঞেস করবেনই, সঙ্গে যেটা জিজ্ঞেস করবেন যে এক গাদার লিস্ট আপনাকে পাঠিয়ে দেবে, মানে মধু কী টাইপের মধু আপনি চান। তো মধু যে এত টাইপের হয় সেটা আমরা জানি না। দোকানে গেলে মধু বলতে নর্মাল মধু, একটা মধু একরকমই হয় জানি, কিন্তু মধুর যে এত ভ্যারিয়েশান আছে, বিভিন্ন টাইপের মধু এবং তার বিভিন্ন কাজে উপকারিতা, এবং শুধু তাই না, মধু খাওয়ারও কিছু নিয়ম আছে এবং সেগুলো জিজ্ঞেস করলেও উনি আপনাকে গাইড করে দেবেন যে অমুক জিনিস হয়েছে, আমার ঠান্ডা লেগেছে, এই মধুটা আমি কীভাবে খাবো, কতবার খাবো, বললে উনি আপনাকে গাইড করে দেবেন। তো আপনাকে ওই সমস্ত জিনিসগুলোই উনি কীভাবে করেন, কী তার উপকারিতা, কী টাইপের মধু আছে, অ্যাপ্রক্স প্রাইস কী, এগুলো সব কিছুই ওনার মুখ থেকেই শুনতে থাকুন একটু পরে। আর এই ভিডিওটা যে শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য হচ্ছে এরকম নয়, কিন্তু বিজ্ঞাপনের জন্য এই ভিডিও নয়, উনি সেরকম কোনো প্রচার চান না। আমার রিকোয়েস্টেই উনি রাজি হয়েছেন। তো আমার অ্যাকচুয়ালি ভালো লেগেছে ব্যাপারটা, যে মধুর এত ভ্যারিয়েশন আছে আমার জানা ছিল না। তো ওনার মুখ থেকেই শুনবো এই ভ্যারিয়েশনগুলো কীভাবে হয়, কীভাবে উনি মধু কালেক্ট করেন, সেগুলো কীভাবে টেস্ট করেন, সেগুলো তারপর বাজারজাত করা হয়। আমিও জানবো, সঙ্গে আপনাদেরকেও জানাবো। একবারের জন্য ভাববেন না যে এটা বিজ্ঞাপনের জন্য করা হচ্ছে। তাহলে দেখতে থাকুন এই ভিডিওটা। নমস্কার, আমি শরদিন্দু সরকার। মধু নিয়ে কাজ করি। মধু নিয়ে কাজ করা বলতে, মধু যেরকমভাবে মৌমাছিরা ফুল থেকে সংগ্রহ করে, সেখান থেকে মানুষ সংগ্রহ করে এবং মানুষ সংগ্রহ করে নিজেদের খাবারের জন্য, নিজেদের ওষুধের জন্য মধুকে ব্যবহার করে। মধুর ব্যবহারের ইতিহাস অনেকটাই পুরনো। যারা মধু খান নিয়মিত তারা হয় মধুকে ভালোবাসেন বা মধু থেকে কোনো উপকার পান, কিংবা তাকে কেউ বলেছে যে মধু খাওয়া ভালো। তো আমি মধু নিয়ে কাজ করতে শুরু করেছি প্রায় দীর্ঘ বছর হলো, 10 বছরের বেশি সময় ধরে কাজ করছি। মধু নিয়ে কাজ করতে গিয়ে মজা আসে, কারণ মধু ব্যাপারটা মিষ্টি, এখানে তিক্ততার কোনো জায়গা নেই। আর মানুষকে বলতে ভালোবাসি যে মধু আসলে শুধু ফুলের নেকটার নয়, ফুলের থেকে তৈরি রস নয়। মধুর মধ্যে প্রচুর এনজাইমস থাকে, প্রচুর উৎসেচক থাকে, প্রচুর নানা রকম খনিজ পদার্থ থাকে। মধুর মধ্যে গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, লেভলোজ থাকে, মল্টোজ থাকে, নানা রকমের উপাদান মিশ্রিত একটি সুষম শর্করা জাতীয় আহার আপনাকে বলতে পারি। মধু জীবনদায়ী, মধুতে মানুষের উপকার হয়। মধু খেলে পরে মানুষের উদ্দীপনা বাড়ে, মানুষের এনার্জি লেভেল বাড়ে, মানুষের মানসিক এবং শারীরিক স্থিরতা বাড়ে। তো এই মধু তো আমরা সাধারণত একরকমই দেখে থাকি। তো এইরকম এই মধুগুলো এরকম আপনার কাছে মধু কিনতে গেলেই এত রকমের নাম, মানে কেন সেই নামগুলো, কেন যেখান থেকে কালেকশন করা হয় সেই নাম? দেখুন, নানা ঋতুতে নানা ফুল ফোটে এবং নানা ফুল থেকে মধু আসে। এইবার ঘটনা হচ্ছে যে আমরা বাজারে যে মধুটা কিনতে পাই, বা বাজারে গিয়ে যখন দোকানদারকে বলে একটা মধু দিন, দোকানদার আমাকে একটা মধু দেয়, কিন্তু সেটা কী ফুলের মধু সেটা আমরা জানতে চাই না, বা জানলেও জিজ্ঞেস করলেও দোকানদার বলতে পারে না এটা কী ফুলের মধু। তার কারণ বাজারে যে মধুগুলো বিক্রি হয় সেটা ব্লেন্ড হয়, অনেক মধুকে একসাথে মিশিয়ে একটা মিশ্র মধু ওরা আমাদেরকে দেয়। কিন্তু আমি যেহেতু স্পেসিফিক মধু নিয়ে কাজ করি, আমি এটা খেয়াল করি যে বৈশাখ মাসে কোন ফুল ফোটে, জ্যৈষ্ঠে কোন ফুল ফোটে,
বা বর্ষাকালে কি হয়, শীতকালে কি হয়, কোন ফুল থেকে মৌমাছিরা বেশি মধু পায় সেই মধুগুলোকে সংগ্রহ করা হয়। মৌমাছিরা যেমন সংগ্রহ করে মানুষও সংগ্রহ করতে পারে। মূলত মৌমাছি মধু সংগ্রহ করে, মধু শুধু সংগ্রহ করে না, মৌমাছি পোলেন বা পরাগও সংগ্রহ করে। এই যে মধু, লিচু ফুলের মধু বলছি বা সর্ষে ফুলের মধু বা জাম ফুলের মধু যখন বলি, তখন এটা বুঝতে হবে যে ওই ফুলের পরাগ সেই মধুতে মোর দ্যান 50% বা 60% বেশি পরাগ সেখানে ডমিনেন্ট ফিগারে আছে, তখন তাকে সেই নাম অনুসারে বলা হয়। এমনিতে মধু মিশ্রই হয়, কারণ মৌমাছিকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। সে যেরকম জাম ফুলে বসছে, জাম ফুলের পাশে অন্য একটা বুনো ফুল সেখানেও বসছে, সেখান থেকেও মধু সংগ্রহ করছে। কিন্তু যেটা দেখা হয় যে কোনো মধুতে কোনো নির্দিষ্ট ফুলের পরাগ ডমিনেন্ট ফিগারে আছে, তখন তাকে সেই নাম অনুসারে ডাকা হয়। আর নইলে মধুকে মাল্টিফ্লোরাল বা মিশ্র ফুলের মধুই বলা হয়। তো কী নামের মানে ফুলের মধু আছে বেসিক্যালি আপনার কাছে পাওয়া যাবে? নানা রকমের মধু পাওয়া যেতে পারে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে যে আমাদের এখানে ইউক্যালিপটাস থেকে প্রথম মরশুমটা শুরু হয়। ইউক্যালিপটাস, তারপরে শুরু হয় হচ্ছে আপনার সর্ষের পরে কালো জিরের পরে ধনের সাথে সাথে আপনার লিচুর সাথে কিছু পরিমাণ ভাট ফুলের মধু আসে। তারপর সুন্দরবন অঞ্চলে খলসি ফুলের মধু, আরও অন্যান্য ফুলের মধু, মিশ্র ফুলের মধু পাওয়া যায়। তারপর তিলের মধু। এই করে পশ্চিমবঙ্গের যে মধুর যে ক্যালেন্ডার সেটা এইভাবে শেষ হয়। এছাড়া ভারতবর্ষের নানা প্রান্তে যে বিভিন্ন গাছপালা বিভিন্ন ভৌগোলিক অবস্থানে রয়েছে, সেখান থেকেও মধু পাওয়া যেতে পারে। যেমন রোজউড শিশুগোত্রীয় গাছ, তার মধু পাওয়া যেতে পারে। বেরি কুলগোত্রীয় গাছ, ওয়াইল্ড বেরি, সেখান থেকে মধু হতে পারে। অ্যাকাশিয়া থেকে মধু হয়, হোয়াইট অ্যাকাশিয়া থেকে মধু হয়। সোলাই কাশ্মীরি একটি ফুল, সেখান থেকে মধু হয়। স্যাফরন আমাদের দেশে খুব কম হয়, সারা পৃথিবীর 7% স্যাফরন আমাদের এখান থেকে হয়। স্যাফরনের থেকেও মধু হয়। আপেলের থেকে নেকটার হয়, কিন্তু সেরকমভাবে পিওরলি আপেল হানি আপনি বলতে পারবেন না, সেটা মিশ্র ফুলের মধু। নিম হয়, জাম হয়। রাবার গাছের থেকে মধু হয়, দক্ষিণ ভারতে এটা খুব ভীষণ রকম প্রচলিত। চা গাছ থেকে মধু হয়, আমাদের উত্তরবঙ্গে এটা হয়। কমলা লেবু থেকে মধু হয়, কফি থেকে মধু হয়, সজনে থেকে মধু হয়, নানা রকম ফুল থেকে মধু হতে পারে। তো এই সমস্ত মধুগুলো কি আপনি কালেকশন করেন বিভিন্ন জায়গায়, যে জায়গায় যেটা বিখ্যাত এরকম কিছু? হ্যাঁ, আমি বিভিন্ন জায়গাতে কালেকশন করি। আমার নেশা হচ্ছে কালেকশন করা, যে বিভিন্ন জায়গায় যাওয়া এবং সেখানে যারা বিকিপার রয়েছেন, মৌচাষি রয়েছেন, বা যারা গাছে উঠে মধু সংগ্রহ করেন, নোয়াল ভাই রয়েছেন, তাদের সাথে কথা বলে তাদের সংগ্রহ করা মধু আমি সংগ্রহ করি। এবার তারপর সেটাকে প্রসেস করে বা টেস্ট করা হয় কিছু? প্রসেস ওভাবে আমরা করি না, একটা ম্যানুয়াল প্রসেস আমরা করি। সেটা করে আমরা, যেমন ধরুন সুতির কাপড় বা ধুতির কাপড়, এটা দিয়ে ছাঁকা হয়, কারণ মধুর মধ্যে অনেক ইমপিউরিটিস থাকতে পারে, অনেক দেহ অংশ থাকতে পারে বা অন্যান্য অংশ থাকতে পারে। সেটাকে ছেঁকে নিয়ে বোতলজাত করি, এবং কেউ মধু চাইলে তাকে আমরা সেই মধু তার হাতে তুলে দিই। আচ্ছা, আর এই মধুর মানে এক এক মধুর এক এক রকম গুণাবলী, মানে আপনাকে আমি দেখছিলাম এক ভদ্রমহিলা ফোন করেছিলেন, আপনারই হয়তো কোনো কাস্টমার হবে, যিনি জানতে চাইছিলেন যে কখন খাবো, এটা হয়েছে তাহলে কীভাবে খাবো, মানে খানিকটা ডাক্তার মনে হলো আমার আপনার কথাবার্তাগুলো শুনে। তো এটা কি এরকম কিছু নিয়মকানুন, এটা কীভাবে বুঝতে পারলেন যে এরকম করলে ভালো হয়? হ্যাঁ, মধু যেরকম নানা রকমের মধু আছে, এরকম মধুর নানা রকম ব্যবহার আছে। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে সকালে উঠে 1 চামচ মধু খাই। এই 1 চামচ মধু ব্যাপারটার থেকে আমাদের সরিয়ে দিতে হবে নিজেদেরকে। তার কারণ মধু চামচে করে খাওয়া যায় না। মধু খাওয়ার আসল নিয়মটা হচ্ছে চেটে, মধু লেজ্জ। আপনি হাতের মধ্যে মধু নেবেন, জিভ দিয়ে মধুকে তুলে নিলেন, ঠোঁটটাকে বন্ধ করে নিয়ে জিভটা ভেতরে রোল করতে হবে। যেখানে যেখানে জিভ যাচ্ছে সেখানে জিভটা নিয়ে যেতে হবে। এর ফলে কি হয়, এর ফলে আমাদের মুখের যে স্যালাইভা গ্ল্যান্ডগুলো আছে, লালা গ্রন্থিগুলো আছে, সেগুলো অ্যাক্টিভ হয়, প্রচুর লালারস উৎপন্ন হয়। এই লালারস এবং মধু, এই দুটোকে একসাথে মিলিয়ে আস্তে আস্তে গলাধঃকরণ করতে হয়। এটি হচ্ছে মধু খাবার প্রাথমিক শর্ত বা প্রাথমিক নিয়ম। এছাড়া মধুকে নানা রকমভাবে ব্যবহার করা যেতে পারে। আপনি ফলে মিশিয়ে কিছু ফল, মরশুমি যে ফলটা আপনি পাচ্ছেন বাজারে, সেই ফল কেটে তার মধ্যে মধু মাখিয়ে মিনিট 15-20 তাকে ঢেকে রাখুন, তারপর সেই ফল এবং সেই মধু খান। দুটো বিস্কুটের মাঝখানে রুটিতে লাগিয়ে বা বাটারের মতো মধুকে স্প্রেড করে টোস্টের মতো করে খেতে পারেন। জলে মিশিয়ে খাওয়া যায়,
নাতিশীতোষ্ণ জলে মিশিয়ে খাওয়া যেতে পারে, এমনি নর্মাল জলে মিশিয়ে খাওয়া যেতে পারে, নানাভাবে মধু খাওয়া যায়। এবার মানুষ আমাকে প্রশ্ন করেন যে আমার এই শারীরিক অসুবিধা হয়েছে, এই মধুটা খাবো কী করে? তো সেক্ষেত্রে কিছু কিছু বিধিনিষেধ আছে, সেটা আমি আপনাদেরকে বলি। যেমন ধরুন যে কোনো বাচ্চার ঘুমের অসুবিধে, সেটা বড়দের ক্ষেত্রেও হতে পারে। আমি রেকমেন্ড করি যে তিনি রাতে খাবার পরে, রাতের খাবারের 2 ঘন্টা পরে মধু খেয়ে শোবেন। যদি তিনি রাত 9টার সময় রাতের খাবার খান, তাহলে রাত 11টা নাগাদ তিনি যখন শুতে যাচ্ছেন তিনি একটু মধু খেয়ে শোবেন। এতে কী হয়? এতে আমাদের ঘুম ভালো হয়। যদি এই অভ্যেস কারো থাকে তাহলে তাকে সারা জীবনের জন্যই ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে হবে। বা কৃমির সমস্যা দেখা দিচ্ছে বাচ্চাদের প্রচণ্ড রকমভাবে, যদি এই অভ্যেস বাচ্চাকে করানো যায় তাহলে তার কৃমির সমস্যা থেকে সে মুক্ত হবে। প্রচণ্ড কাশি হচ্ছে, দমকে কাশি হচ্ছে, মধুটা আমি কখন খাবো, কীভাবে খাবো? আমি সেক্ষেত্রে বলি যে একটু শীত পলাদি চূর্ণ তাতে একটু যদি মিশিয়ে নেন, মিশিয়ে নিয়ে চেটে খান, তাহলে কাশির দমকটা কমবে, গলায় একটা আরাম পাবেন। এইভাবে। বা কোনো ডায়াবেটিক পেশেন্ট যখন বলেন যে তিনি মধু খাবেন কীভাবে, আমি তখন তাকে বলি যে কখনোই খালি পেটে মধু খাবেন না, কোনো একটু হালকা একটু খাবার খান, খাবার খাওয়ার আধা ঘন্টা পরে বা খাবারের সাথে অল্প পরিমাণ মধু আপনি খেতে পারেন। এভাবে নানা মানুষের নানা রকম সমস্যাতে তাদেরকে নানা রকমভাবে মধু খাওয়ার উপায় আমি বলে দিই। আচ্ছা, এই মধুগুলো যে বিভিন্ন জায়গা থেকে, আপনি কখনো কাশ্মীর যান, কখনো নদিয়া যাচ্ছেন, মানে হিমাচল প্রদেশ, যেখানে সেখানে আপনি গোটা দেশে ঘুরে বেড়াচ্ছেন মধু কালেকশনের জন্য, এই মধুগুলো আনেন কীভাবে? মানে আপনার এখানে তো আনতে হবে সেগুলো করার জন্য। শুরুর দিকে মধু আমি নিজেই আনতাম, ট্রেনে করে আনতাম। এতে অনেক ঝামেলা হয়, এতে অনেক অসুবিধে হয়, পুলিশের হয়রানি হয়, বিস্ফোটক বলে অনেকে দাবি করেন। ওরা অ্যাকচুয়ালি নিয়ম অনুসারে মধুকে আপনিভাবে আনতে পারেন না, কিন্তু সেটা বাল্ক পরিমাণে হয়, ব্যবসার কারণে যে মধু আনতে হয়, এবং মধু যথেষ্ট ভারী হয়। তো প্রথম দিকে যখন অল্প পরিমাণে মধু সংগ্রহ করতাম তখন এইভাবে নিজেই নিয়ে আসতাম। কিন্তু এখন যেহেতু পরিমাণটা অনেকটা বেড়েছে, আমি যখন চেষ্টা করি সেটা হচ্ছে লোকাল কোনো ট্রান্সপোর্টে মধুটাকে বুক করে দিই। ধরুন আমি হরিয়ানা গিয়েছি বা পাঞ্জাবি গিয়েছি বা ছত্তিশগড়ে গেলাম, যেখানে মধুটি সংগ্রহ করেছি তার আশেপাশে ছোটো বা মাঝারি সাইজের কোনো শহর থাকলে পরে সেখানে যেই কুরিয়ার সার্ভিসগুলো রয়েছে বা যে লজিস্টিক সার্ভিসগুলো রয়েছে বা রোডওয়েজ যে কোম্পানিগুলো আছে তাদের সাথে কথা বলি, মধু বুক করি, এবং সেটা আমি প্রিমিয়াম বুকিং করি যাতে করে কোনো অ্যাডাল্টারেশন না হয়, যাতে মধুর বোতলের গায়ে কেউ হুকটা মেরে দেয় বা মধুর বোতলটাকে খুলে তার মধ্যে কোনো ইমপিউরিটিস না ঢুকিয়ে দেয়। সবকটা মধুই আমি যেটাকে ইন্স্যুরেন্স করা বলে সেই ইন্স্যুরেন্স করেই নিয়ে আসি। এতে খরচ অনেকটাই বেশি পড়ে, কিন্তু মধুটি খুব সেফলি বাড়িতে পৌঁছয়। আর এই মধুটার মানে গুণগত মান যে ঠিক আছে বা কিছু গন্ডগোল আছে বা টেস্ট ঠিক আছে, এগুলো আপনি টেস্ট মানে বোঝেন কী করে? আপনাকে তো কোথাও একটা মাপকাঠি রাখতে হয়। কিছু কিছু যন্ত্রপাতি এর সাথে যুক্ত আছে, রিফ্লেক্টোমিটার আছে। রিফ্লেক্টোমিটার দিয়ে দেখতে পাওয়া যায় যে মধুটির মধ্যে জলের পরিমাণ কতটি আছে। কিছু এটা ছোট্ট একটু যন্ত্র, চোখে ধরে দেখতে হয়। তাতে যদি একটু মধু আপনি ফেলেন, রিফ্লেক্টোমিটার আপনাকে বলে দেবে যে সেই মধুর মধ্যে কত পরিমাণ জল আছে। এবং জলটা খুব ইম্পর্টেন্ট। জল হচ্ছে মধুর শত্রু। যদি নির্দিষ্ট পরিমাণ জলের চাইতে বেশি পরিমাণ জল মধুতে থাকে, তাহলে মধুতে ব্যাকটেরিয়া বা ইস্ট তৈরি হতে পারে, মধুটি ভিজে যেতে পারে, মধুর যে শক্তিশালী উপাদান সেটা নষ্ট হতে পারে, মধু তার গুণগত মান হারাতে পারে, মধুর স্বাদ, গন্ধ এবং রং, বর্ণ তিনটি নষ্ট হতে পারে। সুতরাং জল খুব ইম্পর্টেন্ট। তার কারণ আপনি জানবেন যে মধুতে 80% গ্লুকোজ বা ফ্রুক্টোজ এই যাবতীয় চিনি অংশটুকু থাকে, ন্যাচারাল সুগার, বাকি 20% কিন্তু জল। এই জলটা খুব ইম্পর্টেন্ট। ফলে আমি রিফ্লেক্টোমিটার ইউজ করি। রিফ্লেক্টোমিটার দেখে আমি যখন দেখি যে এটা 20 বা 20 আশেপাশে রয়েছে, তখন আমি সেই মধুটা নিই। আমার কাছে একটা পিএইচ মিটার আছে, আমি সেই পিএইচ মিটার দিয়ে দেখি যে সেটা কতটা অ্যাসিডিক, তার পিএইচের মান কত। মধু একটা নির্দিষ্ট পিএইচ থাকে, পিএইচ যদি বেড়ে যায় কোনো কারণে, দেখবেন যে অনেক মধু আছে খেতে টক বা টোকো লাগছে, টক লাগছে, তার মানে বুঝতে হবে তার পিএইচ লেভেল তো অনেকটা বেড়ে গেছে, ন্যাচারাল পিএইচ লেভেল চাইতে বেশি। তো ওই পিএইচ মিটার আমার কাছে আছে। আমার কাছে একটা পোর্টেবল ছোট অনুবীক্ষণ যন্ত্র আছে, সেখানে পোলেন দেখতে পাওয়া যায়। পোলেন হচ্ছে মধুর ডিএনএ। যদি কোনো মধুতে পোলেন না থাকে তাহলে সেটা কিন্তু মধু নয়। বাজারে যে মধুগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগটাই পোলেনটাকে ড্রেন আউট করে দেওয়া হয়, ফলে সেখানে পোলেন থাকে না।
কিন্তু আমি চেষ্টা করি যে মধুতে পর্যাপ্ত পরিমাণ যাতে পোলেন থাকতে পারে। আমি আপনাকে দেখাবো যে একটা মধু যখন আমি ঢালি বা মধু যখন রাখি, তখন যে মধুর পাত্র যে গা, সে গায়ে ভর্তি অসংখ্য এরকম পোলেন লেগে রয়েছে। তো এই সমস্ত প্যারামিটার্স দেখে এবং কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়, চোখ তৈরি হয়ে যায়, নাক তৈরি হয়, জিভ তৈরি হয়। সবসময় যন্ত্র যে কাজে দেয় তাও নয়, অনেক সময় অভিজ্ঞতার মাধ্যম দিয়েও সেটাকে সঠিক কিনা বুঝতে পারা যায়। তো পোলেন যখন এতটা ইম্পর্টেন্ট, তাহলে পরে নর্মালি পোলেনগুলো বের করে দেওয়া হয় কেন, এই যেটা বলছি? পোলেন বের করে দেওয়া হয় তার কারণ পোলেন থাকলে পরে পোলেন সেডিমেন্ট পড়বে, পোলেনের একটা আস্তরণ পড়বে, মধুর গায়ে একটা পোলেন রিং তৈরি হবে। অনেক দিন ধরে যদি মধুটা আপনি রেখে দেন এবং মধুটা যদি তারপর নাড়ান বা সরিয়ে ফেলেন বা ঢেলে ফেলেন, তখন দেখবেন যে বোতলের গায়ে বা বোতলের যেখানে মধুটা লেগেছিল সেখানে রিং তৈরি হয়েছে। তো এই জিনিসটা কাস্টমাররা সাধারণত পছন্দ করে না, তারা পছন্দ করে ঝাঁ চকচকে সুন্দর মধু, যেটা বাজারে দেখে তারা অভ্যস্ত। কারণ এই মধুগুলো মধু, এই মধুগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণ পোলেন থাকে। তো আমি যেহেতু পোলেনের গুরুত্বটা বুঝি, তাই পোলেনটাকে রাখার চেষ্টা করি। আর কোম্পানিরা যারা ব্যবসা বোঝেন তারা জানেন যে পোলেন যদি মধুতে থাকে তাহলে সেই মধুর রং, সেই মধুর গন্ধ, সেই মধুর স্বাদ সময়ের সাথে সাথে পাল্টে গিয়ে অন্যরকম হবে। এবং মানুষ মধুর মধ্যে এই পোলেন ব্যাপারটাকে যেহেতু তারা অভ্যস্ত নয়, তারা সেই মধুটাকে রিফিউজ করবে, তাই তারা সেটাকে সরিয়ে ফেলে। আর মানে সাধারণ মানুষ নর্মাল যে কোনো মধু, সে আপনার মধু হোক আর বাজারের মধু, মানে নর্মাল কোনো ঘরোয়া উপায় আছে কি যেটা দিয়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ মধুটা মোটামুটি ঠিক আছে? এই প্রশ্নটা 100 জনের মধ্যে 100 জনই করেন, কিন্তু ঘরোয়া কোনো পদ্ধতি নেই। ঘরোয়া কোনো পদ্ধতি নেই যে মধুটি সঠিক কিনা বা মধুটি কতটা সঠিক সেটা নির্ণয় করা। কিছু কিছু টোটকার কথা আপনি শুনে থাকবেন যে আগুনের পরীক্ষা বা কাগজের মধ্যে মধু লাগিয়ে আগুন লাগিয়ে দাও, জলের মধ্যে মধু ফেলে মধুটাকে নাড়াও, তাহলে ভেতরে একটা হেক্সাগোনাল সেল তৈরি হবে, বা কুকুরকে দাও, বিড়ালকে দাও, তারা যদি মধু খায় তাহলে সেটা ভালো মধু নয়, বা কাপড়ের মধ্যে মধু ফেললেন, সেই মধু যদি গড়িয়ে আসে তাহলে মধু ভালো, যদি গড়িয়ে না আসে তাহলে মধুটি খারাপ, বা জলের মধ্যে মধু দেওয়ার পর যদি সেটা খুব ইজিলি ডিজলভ হয়ে যায়, মিশে যায় জলের সাথে, তাহলে সেটা খারাপ না। এইগুলো বিভিন্ন রকমের ম্যাজিক, বিভিন্ন রকমের টোটকা। যখন বিজ্ঞান এত উন্নত হয়নি, এত যন্ত্রপাতি আসেনি, ক্রেতাকে আকৃষ্ট করবার জন্য এই ধরনের কথাবার্তা বলতেন। এর সাথে মধুর ভালোত্ব বা মধুর গুণগত মানের কোনো ফারাক এতে টের পাওয়া যায় না। যদি টের পাওয়া যেত তাহলে আমাদের দেশ থেকে যে বিদেশি মধুগুলো আমরা এক্সপোর্ট করি, তাহলে দামি দামি মেশিনে সেটাকে টেস্ট না করিয়ে এরকমভাবে কুকুর বিড়ালকে দিয়ে টেস্ট পাওয়ানো যেতে পারত। সেটা যেহেতু হয় না, সুতরাং আপনি জানবেন যে এটা সম্ভব নয়। কারণ মধুর গুণগত দিক, মধুর মান বা মধু কতটা ভালো, সেটা অনেকগুলো কম্পোনেন্টসের উপরে, অনেকগুলো প্যারামিটার্সের উপরে নির্ভর করে। সেটা খালি চোখে ঘরোয়া কোনো পদ্ধতিতে টেস্ট করা যায় না। মধুতে কি ভেজাল দেওয়া যায়? মানে এমন কোনো জিনিস আছে যেটা দিলে মধু ভেজাল হয়? যেমন ঘিতে ভেজাল দেয়, সবেতেই ভেজাল দেয়। মধুতে ভেজাল হয়। যারা ভেজাল দিতে জানে তারা সায়েন্টিস্টের থেকেও বড় মাথার লোকজন। যন্ত্র কী করে ফাঁকি দিতে হয়, কী করে যন্ত্রের মধ্যে মধু যাবে এবং যন্ত্র সেটা ধরতে পারবে না, এই পর্যায়ে তারা কাজ করে। কর্ন সিরাপ মেশানো হয়, রাইস সিরাপ মেশানো হয়, অনেক সময় সুক্রোজ বা চিনি মেশানো হয়, নানা রকমের উপাদান আছে সেগুলো মেশানো হয়। এইগুলো মেশালে পরে মধুর ঘনত্ব বাড়ে, মধুর কালার চেঞ্জ হয়, মধুর মিষ্টত্ব তৈরি হয় বা ফেক হানি তৈরি হতে পারে। এটা আগে ছিল না, মধুর এই জিনিসটা এটা আগে ছিল না, এটা রিসেন্ট বেশ কিছু বছর ধরে আরও বেড়েছে। আগে আপনি দেখতেন যে পাড়ায় পাড়ায় লোকজন মধু সংগ্রহ করছে, হাতে একটা বালতি, তাতে কিছু ডালপালা রাখা আছে, কিছু মৌমাছি রাখা আছে। আমরা মনে করি যে এই মধুটি খুব ভালো, তাজা, তার কারণ হচ্ছে ডালপালাও আছে, মৌমাছিও আছে, কিন্তু তার রঙটা অত্যন্ত টকটকে, প্রচণ্ড লাল, সন্দেহজনক। কারণ হচ্ছে যে মধুর এরকম টকটকে লাল রঙের মধু হওয়াটা আমাদের এই ক্লাইমেটে বা আমাদের চারপাশে যে গাছপালা রয়েছে তাতে কোনো সম্ভব নয়। দেখা গেল সেখানে তারা ফিটকিরি মিশিয়েছে, তাহলে ফিটকিরি মেশালে পরে মধুর রঙটা চেঞ্জ হচ্ছে এবং মধুর ঘনত্বটা বাড়ছে।
তো এইখান থেকে কিন্তু যারা বাঞ্জারা বা যারা এই ধরনের কাজ করেন তারা এইভাবে মধুতে অ্যাডাল্টারেশন করতো বা মেশাতো, ভেজাল মেশাতো। কিন্তু আস্তে আস্তে এই ভেজাল মেশানোর একটা শিল্প হয়ে গেল, এই কোম্পানি হয়ে গেল, সিরাপ তৈরির কোম্পানি মানুষ বানিয়ে ফেললো। এবং যখন যন্ত্রের মাধ্যম দিয়ে মধুকে টেস্ট করা শুরু করলো, তখন তারাও তাদের এই টেকনিকটাকে অনেক আপগ্রেড করে ফেললো। এখন অনেক যন্ত্র তো কিন্তু এই মধু ভেজাল কিনা সেটা ধরা যায় না, যদি সেটা খুব উন্নত মানের যন্ত্র না হয়। এর জন্য আপনি জানবেন যে আমাদের দেশে থেকে যে মধুগুলো বিদেশে আমরা এক্সপোর্ট করি, সেগুলোর প্রাথমিক ল্যাব টেস্ট কিন্তু জার্মানিতে হয়, আমাদের দেশে। আচ্ছা, এই মধুর যা বিভিন্ন, আপনি যেরকম আপনার কাছে পাওয়া যায় তুলসী মধু, নিম মধু, এবার মানে এরকম কি কোনো স্পেসিফিকেশান আছে যে এইটার জন্য তুলসী মধুটা খেলে ভালো হয় বা এটার জন্য নিম মধুটা ভালো হয়? মানে লোকে মানে বুঝবে কী করে তার কোন মধুটা লাগবে? আপনি তো 10টার নাম বলে দেবেন, সে বুঝবে কী করে? সে তো কনফিউজড। হ্যাঁ, সব মধুরই নিজস্ব কিছু গুণাগুণ আছে। যেরকম তুলসীর আছে, একই রকমের কালো জিরেও আছে। তুলসী মধু পছন্দ করে এই কারণের জন্যই যে মানুষ তুলসীর প্রতি মানুষের দুর্বলতা আছে বা কালো জিরের প্রতি দুর্বলতা আছে, তার থেকে তৈরি মধু নিশ্চয়ই ভালো হবে। এটা তো ভালো হবেই, কিন্তু প্রতিটি মধুই ভালো। আপনার হাঁপানি হয়েছে, আপনি যে কোনো মধুই খেতে পারেন, কিন্তু জোয়ানের মধু হাঁপানির রোগের জন্য সর্বোচ্চ ভালো, বা সানফ্লাওয়ারের মধু হাঁপানির মতো রোগ, ব্রঙ্কাইটিসের মতো রোগের জন্য সবচাইতে ভালো। এরকম বেশ কিছু মধু আছে, যেমন ক্ষত নিরাময়, শরীরে কোনো জায়গায় কেটে যাওয়া, পুড়ে যাওয়া, ছড়ে যাওয়া, এক্ষেত্রে জামের মধু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ, মানে ফ্যাক্টর। অন্য মধুও কাজ করে, ভালো কাজ করে ক্ষত নিরাময়, কিন্তু জাম সেক্ষেত্রে অনেক এগিয়ে থাকা একটি মধু, তার মধ্যে নিরাময়ের ক্ষমতা অনেক বেশি। এরকম প্রতিটি মধুর মধ্যে কিছু না কিছু উপাদান থাকে। ঠান্ডা লাগলে কোন মধু খাওয়া যায়? আমরা সাধারণত দেখে এসেছি যে ওই মধুর সাথে 2 ফোঁটা আদার রস মিশিয়ে খেলে নাকি ঠান্ডা, কিন্তু কমে না। আমি নিজে খেয়েছি, কিছুই লাভ হয় না, ও খাওয়া বন্ধ করে দিয়েছি। তো এটা কেন, মানে কীভাবে খেতে হয়? আদার রস দিয়ে মধু খেলে কাজ হয়, কিন্তু সেটা খেতে হবে অতি সকালবেলা, ভোরবেলা ঘুম থেকে উঠে খালি পেটে। শ্লেষ্মা জনিত যদি কোনো কারণে কেউ মধু খায়, তাকে সবার আগে আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালে ঘুম থেকে উঠতে হবে। শ্লেষ্মা বাড়ে হচ্ছে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য, এবং শ্লেষ্মা থাকবেই, পিত্ত, কফ, শ্লেষ্মা এগুলো থাকবেই। এবং তাকে বাদ দিয়ে শরীর নয়, তার বারবারন্ত বা সেটা যখন আমার শরীরকে অন্যরকমভাবে এফেক্ট ফেলছে, তখন সেটাকে আমরা কমাতে চেষ্টা করি। সেজন্য আমরা মধু ব্যবহার করি। যে কোনো মধু ব্যবহার করা যেতে পারে সর্দি, কাশি বা ঠান্ডা লাগাতে, এবং সেটা তুলসীর রস মেশাতে পারেন, আদার রস মেশাতে পারেন, 1 কোয়া রসুন দিয়ে খেতে পারেন। নানাভাবে মধুকে ব্যবহার করলে পরে এই ক্ষেত্রে উপকার পাওয়া যায়। মানে একটা